বিএনপির সালাউদ্দিন আহমেদের রোল নিয়ে যেমন অনেক তর্ক আছে, বিতর্ক আছে, তেমনি ভাবে সেনাবাহিনীর বর্তমান প্রধানকে কিভাবে রিড করবে এটা নিয়েও সাধারণ মানুষ অনেক কনফিউশনে ভুগে। কনফিউশনটা এক হচ্ছে যে আম, উনি শেখ হাসিনাকে দেশ থেকে বের করেছেন, উনি একটা রক্তপাত যতটা আরো বেশি হতে পারতো সেখান থেকে দেশকে বাঁচিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা আম, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে উনি পজিটিভ ভূমিকা পালন করেছেন সোফার। আবার অপরদিকে ওনার সমালোচনাটা হচ্ছে এই যে উনি এই যেমন আমরা দেখেছি নেপালে যে এই সরকার পতনের পরে যারা দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি বা নেতা তাদেরকে জনরোষের মধ্যে পড়তে হয় বা তাদেরকে ক্যাপচার করা হয়। আবার বাংলাদেশ থেকে এই 600 কতজনকে উনি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছেন, তাদেরকে রিলিজ করে দিয়েছেন, যাদের মধ্যে অনেকের হাতে রক্তের দাগ। পুলিশের হারুন হোক, তারপর আওয়ামী লীগের অনেক নেতারা হোক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হোক, ওবায়দুল কাদের হোক, অনেকেই অনেক পরে দেশ ত্যাগ করেছেন। হয়তোবা অগস্ট বিপ্লবের 1-1.5-3 মাস পরে অনেকে দেশ ত্যাগ করেছেন। তো সবাই বলছে বা অনেকেই বলছে যে এখানে সেনাবাহিনী বা সেনা প্রধানের একটা প্রশ্রয় ছিল, যে এদেরকে নিরাপদে একটা সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে ওনাকে দায়ী করা হয়। আবার যখন কিছুদিন আগে, মাসখানেক আগে, যখন সেনাবাহিনীর গুম খুনে জড়িত যেই জেনারেলরা বা অফিসাররা তাদের বিরুদ্ধে যখন চার্জশিট দাখিল করা হলো, তাদেরকে গ্রেফতারের জন্য আদালতে হাজির করার প্রশ্ন আসলো, তখন আবার সেনাপ্রধান খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইন্টারনাল মিটিং এ। বলেছেন যে জেনারেলদের হাতে হাত করা থাকবে, প্রিজন ভ্যানে টেনে হেঁচড়া করা হবে, এটা কি তোমাদের ভালো লাগবে? তো এখানে দেখা যাচ্ছে যে উনি আবার এই খুনি জেনারেলদেরকে সেভ করার একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আম, অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে ভারতের সাথে ওনার খুব ভালো যোগাযোগ, কারণ ভারত অনেক সময় বলেছে যে হাসিনা আমাদের কাছে আসবে কি আসবে না, বা এই বিষয়গুলো ওনারা তখন সেনাবাহিনীর সাথে কোঅর্ডিনেট করেছেন, তার মানে সেনাপ্রধান। তো এই যে একটা কনফ্লিক্টিং একটা ধোঁয়াশা সেনাপ্রধানকে নিয়ে, আম, আবার আপনি বলছেন যে আপনি এটা আগেও বলেছেন, আপনি আসলে আমাকে ব্যক্তিগতভাবে গত বছরের সম্ভবত অক্টোবরেই বলেছিলেন, আপনি যখন হসপিটালে ছিলেন তখনই আপনি আমার সাথে বলেছিলেন যে সেনাপ্রধান যে কথাটা আপনি এখন বললেন, যে সেনাপ্রধান পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করেছে এদেরকে মাফ করে দেওয়া যায় কিনা, হাত হাত জোর করেছে। মাফ করে দেওয়া মানে একদম মাফ না, উনি বলেছেন যে আমি বিচার করবো, আপনি আমাকে আমার হাতে ছেড়ে দেন, তাদেরকে আদালতে না নিয়ে এই সেনাবাহিনীর বদনাম হবে, আমি ওদের সর্বোচ্চ শাস্তি দিব, আপনার আমার উপরে আস্থা রাখতে পারেন। রাইট, রাইট, রাইট। তো এই যে দেখা যাচ্ছে যে উনি মানে সবসময় চাচ্ছেন সোফার যে আদালত এদেরকে না দেওয়া হয়, একটা মানে সর্বোচ্চ সাজা হওয়া বা একটা প্রচলিত আইনে বিচার হয়, এটা উনি একটা সেভ করতে চাচ্ছেন। তো এই যে সেনাবাহিনী প্রধানকে আসলে কিভাবে রিড করা উচিত, বা আপনি কিভাবে রিড করেন, আপনি জেনুইনলি তাকে কিভাবে দেখেন, তার এই দ্বৈত ভূমিকার যে একটা কনফিউশন, আপনি তাকে কিভাবে রিড করেন? প্রথম কথা হলো, জেনারেল ওয়াকার কিন্তু ব্যক্তি না, সে একটা প্রতিষ্ঠান, সেনা প্রধানের একটা প্রতিষ্ঠান, এবং বাংলাদেশে মেবি এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। ভারত জানে এদেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী, এবং 2009 তারা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রথমেই তারা 57 জন অফিসারকে মেরে মেরুদণ্ড দুর্বল করে দিয়েছে। এরপরে যে 15 বছর তারা অপশাসন করলো, 3টা ভোট ডাকাতি নির্বাচন করলো, তখন যারা সেনাপ্রধান ছিল তাদেরকে নিয়ে কোনো বিরক্ত কোনো বিতর্ক হয়নি? এটার প্রশ্ন আগে আমাকে দেন। জেনারেল ইকবাল করিম ভুইয়া, তারপর জেনারেল আজিজ, জেনারেল শফিউদ্দিন, তারা এই নির্বাচন করে নাই? তাদের বিরুদ্ধে কেউ কোনো বদনাম করেছে? করেনি, কারণ তখন আওয়ামী লীগ সরকারে ছিল, সুতরাং এটা প্রয়োজন হয়নি। এখন যেহেতু আওয়ামী লীগ সরকারে নাই, এই কারণে এখন এই আওয়ামী লীগের ইন্ধনে কিছু লোক না বুঝে, কিছু লোক উদ্দেশ্য প্রণীত ভাবে সেনাবাহিনী জনগণ মুখোমুখি করাতে চান। হ্যাঁ, একটা জিনিস কিন্তু বুঝতে হবে আপনার, মানুষ সিদ্ধান্ত অনেক ভুল হতেই পারে। মানুষ জীবনে আপনি কি বলতে পারেন যে আমার জীবনে আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি? অবশ্যই না, তা তো অবশ্যই। কোনো ব্যক্তি বলতে পারবে? আর 5ই আগস্ট কিন্তু সেনাপ্রধানের জন্য ইট ওয়াজ ম্যাটার অফ ডু অর ডাই। ওই সময় আমি কি গুলি করার আদেশ দিব কি দিব না, ওইরকম একটা হিট অফ দ্য মুভমেন্ট যেটা পৃথিবীর ইতিহাসে 2000 বছর এই ধরনের মুহূর্ত আসে নাই, ওখানে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা সহজ ব্যাপার না। আমরা তো খুব আবেগ দিয়ে কথা বলি, কিন্তু আমি যদি নিজেকে ওই জায়গায় ওই অবস্থানে দেখি, এটা কিন্তু খুব সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু তার এই সিদ্ধান্তটা জাতি একটা বিশাল রক্তপাত থেকে বেঁচে গেছে। ওকে, নেক্সট স্যার, সেফ এক্সিটের কোশ্চেন। আমি এটা স্পষ্ট বলেছি, তাকে যদি সেফ এক্সিট না দেওয়া হতো, কি হতো, কি করা হতো? তাকে বন্দি করে কোথায় রাখা হতো? সেনানিবাসে, তাই তো? মানুষের ওই দিন যে মার মুখী ছিল মানুষ,
আর একটা পিলখানা হত্যাকাণ্ড হচ্ছে ভয়ানক হত্যাকাণ্ড হতো। মানুষ ক্যান্টনমেন্টে ঢুকে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে একটা গৃহযুদ্ধ শুরু হতো। অনেকে এগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলে, আমি যেহেতু কথা বলেছি, তাদের পরিস্থিতি অনুধাবনের কোনো যোগ্যতাই নেই তাদের। আই এম সরি টু সে। আমি 23 বছর সেনাবাহিনীতে চাকরি করে এসেছি, বিদেশে জাতীয় সৈনিক বাহিনীতে চাকরি করে এসেছি। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, মানুষ যখন আপনি দেখেন আমাদের এই 5ই অগস্ট যে সিচুয়েশন, পৃথিবীর ইতিহাসে কোনো এ ধরনের আছে? একটা শিশু থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ সমানে মাঠে নেমে এসছে। গণভবনকে কিভাবে মানুষ ভেঙে চুরে নিয়ে গেছে। যদি তাকে যে কোনো সেনানিবাস ঢাকা গেল, যে কোনো সেনানিবাস, এটা কি জানাজানি হতে বাকি থাকতো? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মিনিটের মধ্যে জানাজানি হতো। হাজার হাজার মানুষ লিক করে দিত, যেভাবে কেউ একজন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ভিডিও করেছে ওইভাবেই কেউ একজন তো হাজার হাজার মানুষ ক্যান্টনমেন্টে ঢুকতো, ক্যান্টনমেন্টে কোনো নিরাপত্তা থাকতো না, অস্ত্রাগার লুট হতো, গোলাগুলি শুরু হতো, যেটা গৃহযুদ্ধ বেঁধে যেত। If I were the chief, I would have taken the same decision. সন্দেহ ছাড়া ঠিক গেলে আমরা আপদ বাঁচি। আমরা আজকে রেখে দেশটা গৃহযুদ্ধ দিকে ঠেলে দেওয়া, এটা কোনো সুচিন্তিত ব্যক্তি বলবে না যে ঠিক ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, 626 জনকে আশ্রয় দেওয়া। আমি হইলে আমিও আশ্রয় দিতাম, আমি বলেছি এক সাক্ষাৎকারে। কেন? আমি যদি আশ্রয় না দিতাম, এরকগুলো বাইরে যেত, তখন আরেকটা কিন্তু বিচার বহির্ভূত হত্যা শত শত মানুষ হতো। তখন তো আমি সেনা প্রধান হিসাবে আপনি বলতে চাচ্ছেন এই লোকগুলোকে, আওয়ামী লীগ এবং পুলিশের কর্মকর্তা যারা গুম খুমের, তারা যদি বাইরে থাকতো মানুষদেরকে মেরে ফেলতো, ওটা বলছেন আপনি? অবশ্যই, কোনো সন্দেহ আছে নাকি এটাতে? মানুষের পরিবার সহ মানুষ মেরে ফেলতো, এবং তখন এটা রিটালিয়েশন হতো, পাল্টা আক্রমণ হতো, হাজার হাজার মানুষ মারা যেত, আরেকটা গৃহযুদ্ধ চলে যাওয়ার আশঙ্কা থাকতো। এবং আমি যদি সেনাপ্রধান হতাম, আমি যদি আশ্রয় না দিতাম, আমাকে কিন্তু বিচারের কাঠ করে দাঁড়াতে হতো। তোমার ক্ষমতা ছিল, তুমি এইরকম একটা রক্তারক্তি বন্ধ করতে পারতা, তুমি কেন করো নাই? আইনের কাছে কিন্তু আমি ধরা খেতাম। আশ্রয় দেওয়াটাকে আমি কোনো অপরাধ মনে করছি না, ছেড়ে দেওয়াটা আমি মনে করি ঠিক হয়নি। আমি হলে কোনো অবস্থায় ছেড়ে দিতাম না, কারণ তারা অপরাধীকে অপরাধী না সরকার সিদ্ধান্ত নেবে। আমার কাছে তো একটা অসহায় মানুষ আশ্রয়ের জন্য আসছে, আমি তাকে আশ্রয় দিয়েছি, সে অপরাধীকে অপরাধী না, আইন দেখবে। যখন সরকার স্থিতিশীল হতো 10 দিন 15 দিন 3 সপ্তাহ 1 মাস, তারপরে সরকারের কাছে হ্যান্ড ওভার করতো, সরকার যা সিদ্ধান্ত নিত, আমি হলে কোনোদিন ছেড়ে দিতাম, এভাবে ছেড়ে দিতাম না। এখন কি তাদেরকে পরিকল্পিত ভাবে ছেড়ে দেওয়া হয়েছে, নাকি তাদেরকে ওইভাবে নজরদারি করা হয়, তারা নিজেরা নিতে, এগুলো আমার তথ্য জানা নাই। কিন্তু ওই এক্স প্রধান সাবেক প্রধানমন্ত্রীকে এসকেপ করতে দেওয়া, সেফ এক্সিট দেওয়া, 626 জনকে আশ্রয় দেওয়ার মধ্যে আমি কোনো ভুল করি না। এটা নিয়ে আমার নামে অনেক ইউটিউবার অনেক কথাবার্তা বলছে, তাদের বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতি উপলব্ধির মানে অভাবে, উপলব্ধি করার ক্ষমতার অভাবে তারা এই ধরনের কথা বলছে। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে যে ওই দিন যদি প্রধানমন্ত্রীকে ক্যান্টনমেন্টে নেওয়া হতো, এই লক্ষ মানুষ ক্যান্টনমেন্টে হামলা করতো। আপনি বলেন, আপনি তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি কি মনে করেন না আমি ঠিক এরকম একটা পরিস্থিতি হওয়ার আশঙ্কা ছিল? আমার তাই মনে হয়, মানে গণভবন আক্রান্ত হতো, যদি ওনাকে ওখানে পেতো তাহলে ওইখানেই ওনার জীবন যেত, এবং ওনাকে যেখানে নিয়ে যাওয়া। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা, যদি পেতেন তাকে কি করতেন, বলেছে তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলতাম। এই অবস্থায় তাকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার মধ্যে আমি মনে করি এটা খুব সঠিক সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, সে বাইরে গিয়ে আমাদের সমস্যা সৃষ্টি করছে, কিন্তু তখন থাকলে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। এই যে সেটা আপনি ক্লিয়ার করেছেন। এই যে সেফ এক্সিটের যে প্রশ্নটি আসে, যেমন বাংলাদেশের ডিজিএফ এর যারা সাবেক প্রধান, জেনারেল আকবর থেকে শুরু করে, ওরা এখন দেখা যাচ্ছে ভারতে আছে। এদেরকে পালিয়ে যাওয়ার সুযোগটা কে করে দিয়েছে, বা এরা কিভাবে পালিয়ে যায়? মানে এদের নামে কোনো অভিযোগ হলে পরে ওদের নামে চার্জশিট করার আগেই কিছুদিনের মধ্যে এরা মানে সেফ এক্সিট নিয়ে চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এই বিষয়গুলোকে আপনি কি মনে হয় যে জেনারেল ওয়াকার জড়িত বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত এদেরকে সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে? আমি নীতিগতভাবে আমি কখনোই কোরআনের যে নিষেধ আছে আমি অনুমান করে কথা বলি না। তবে আপনি যেটা বলছেন যে চার্জশিট হওয়ার আগে, এটা আপনার আমি আরেকটু পিছনে ফিরে যাই। আমার তো গত বছরের ডিসেম্বরে আমি আমার অভিযোগ দায়ের করেছি ট্রাইব্যুনালে। ও 6 জানুয়ারি কিন্তু তাদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে। আচ্ছা, ওটা কি আমরা জানতাম না? মানে এটা মিডিয়াতে আসেনি? এটা মিডিয়াতে অতভাবে ফলো করে প্রচার করা হয়েছে কিনা আমার মনে নাই ঠিক। আমি তখন ওমরায় ছিলাম। আচ্ছা। ওমরা থেকে এসে আমি আবার চিকিৎসার জন্য বাইরে যাই। মার্চ মাসে আমি ফিরে আসে আমি জানলাম যে এরা সব পালিয়ে গেছে, এদেরকে পাওয়া যায়নি তাদের ক্যান্টনমেন্টে। এবং আপনার মনে আছে নিশ্চয়ই
লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় 2.5 কোটি টাকা পাওয়া গিয়েছিল তখন। এটা মিডিয়া প্রচার হয়েছিল যে ধরতে গিয়েছে, তারা কেউ পায়নি। এখন তারা তো অ্যারেস্টেড ছিল না, তখন তারা আটককৃত ছিল না, তাদের মুভমেন্টে কোনো রেস্ট্রিক্টেড ছিল না। এখন তারা কি নিজেরা চলে গেছে, বা তাদেরকে কি যেতে সাহায্য করা, আমার ডাইরেক্ট কোনো নলেজ নাই, আমি জিজ্ঞাসা করিনি। জিজ্ঞাসা করলে তার বিব্রতকর পরিস্থিতি হতে পারে, আমি জিজ্ঞাসা করিনি। স্পেকুলেট করে, অনুমান করে আমি কিছু বলতে চাই না। কিন্তু তারা তখন বন্দি ছিল না, তারা খোলা একটা সাধারণ মানুষের মতোই ছিল। ওই যে ওয়ারেন্ট বের হওয়ার পরে তারপরে তারা কিভাবে গেল, এটা অবশ্যই একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। ওয়ারেন্ট বের হওয়ার পরে তো ক্যান্টনমেন্টের সেনাপ্রধানের অনুমতি নিয়েই, সেনাবাহিনীর সদরের অনুমতি নিয়েই গিয়েছে পুলিশ। তো এই পুলিশ যাওয়া এবং ওয়ারেন্ট বের হওয়া, এই গ্যাপের মধ্যে তারা কখন গেল, কিভাবে গেল, কেউ তাদের সাহায্য করলো নাকি তারা চুপি চুপি চলে গেল, এই সমস্ত ডাইরেক্ট কোনো নলেজ নাই। আর এগুলি খুব স্পষ্টকাতর ব্যাপার দেখে আমি এগুলো নিয়ে জিজ্ঞাসাবাদও করি না।